জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ২৬ মার্চ বড় খেলা, দেশে ফিরছে আওয়ামী লীগ, জানালেন চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সেনাবাহিনীতে ইউনূস ঘনিষ্ঠেদের বিদায়, নতুন সমীকরণের ইঙ্গিত সেনাপ্রধানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব কোটি টাকা ঘুষ নিতেন আসিফ নজরুল, মহা দুর্নীতির দায়ে ফেঁসে যাচ্ছেন উপদেষ্টারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণ, মৃত্যুর সংখ্যা বেড়ে ৬। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব কাতার, আমিরাত, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের ইতিহাসের সবথেকে আবেগঘন দিন। লাল সবুজ পতাকা, জাতীয় সঙ্গীত, সাভারের জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল, সব মিলিয়ে এক অনন্য আবহ। তবে এবার স্বাধীনতা দিবসকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জমছে টান টান উত্তেজনা। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ দল আওয়ামী লীগ নাকি দিনটিকে কেন্দ্রে করে তারা তাদের সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার পরিকল্পনা নিয়েছে? যদিও আইনশৃঙ্খলা বাহিনী স্পষ্ট বার্তা দিয়েছে নিষিদ্ধ দলের প্রকাশ্য কার্যক্রমের কোনো সুযোগ নেই। তাহলে কি ঘটতে যাচ্ছে ২৬ মার্চ? আবেগ, আইন, রাজনীতি আর কৌশলের এই জটিল খেলায় কার চাল কতটা গভীর? ২৬ মার্চ নিছক জাতীয় দিবস নয়, দিনটি বাংলাদেশবাসীর আত্মপরিচয়ের দিন। এমন দিনে রাজনৈতিক উপস্থিতি মানেই প্রতীকী শক্তির প্রদর্শন। সূত্র বলছে ২৬ মার্চ আওয়ামী লীগ সাভারের জাতীয় সৌধে ফুল দিয়ে এক ধরনের প্রত্যাবর্তনের বার্তা দিতে চায়। লক্ষ্য জাতীয় আবেগকে ব্যবহার করে জনসমর্থনের একটি নরম মাটি তৈরি করা। কিন্তু প্রশ্ন হল, এটি কি নিছক শ্রদ্ধা নিবেদন নাকি সুদূরপ্রসারী রাজনৈতিক রিহার্সাল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন আবেগঘন দিনে উপস্থিতি মানে সরাসরি সংঘর্ষ নয়, বরং মরাল লেজিটিমেসি তৈরি করা, অর্থাৎ জনগণের সহানুভূতি অর্জন করে ভিত্তি করা। মাঠ পর্যায়ে আওয়ামী লীগের অফিস খোলা যেন সেই নীরব শক্তির প্রদর্শন। দেশের বিভিন্ন জেলা উপজেলায় পরিত্যক্ত বা সিল দেওয়া দলীয় কার্যালয় প্রতীকীভাবে খোলার চেষ্টা একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগের কার্যক্রমের বিভিন্ন ভিডিও। নিউজ বর্তমান সেই সব ভিডিওর সত্যতা যাচাই করেনি। গোয়েন্দা সূত্র বলছে ২৬ মার্চের আগে অন্তত একবার করে প্রতিটি জেলায় উপস্থিতির বার্তা দিতে যায় আওয়ামী লীগ। এর রাজনৈতিক অর্থ হল সংগঠন পুরোপুরি ভেঙে যায়নি। এটা মনস্তাত্ত্বিক খেলা। রাজনীতিতে অস্তিত্ব আছে, এই বার্তাই অনেক সময় বড় শক্তি। ভারতে অবস্থানরত দলীয় শীর্ষ নেতৃত্ব অনলাইন প্ল্যাটফর্মে বার্তা দিতে পারেন বলে রাজনৈতিক মহলে একাংশ মনে করছে। পরিকল্পনা অনুযায়ী মাঝারি ও তৃণমূল পর্যায়ের কিছু নেতা দেশে ফিরে আত্মসমর্পণ বা গ্রেফতার হতে পারেন। বিশ্লেষকদের মতে এটি একটি কৌশলগত চাল। গ্রেফতার হলে কারাগার, আদালত, পরিবার সব মিলিয়ে তৈরি হয় আবেগঘন দৃশ্যপট। মিডিয়ায় মজলুম ইমেজ তৈরি করা সহজ হয়। রাজনীতিতে এদিকে ইউনূস ঘনিষ্ঠদের বিদায়, নতুন সমীকরণের ইঙ্গিত সেনাপ্রধানের। বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল হয়েছে। বিএনপি ক্ষমতায় আসার ৫ দিনের মধ্যে প্রথম দফায় এবং ১০ দিনের মধ্যে দ্বিতীয় দফায় সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল ঘটল। প্রথম দফায় ২২ ফেব্রুয়ারি সেনাবাহিনীর ৬ কর্মকর্তাকে বদলি করার পর ২৬ ফেব্রুয়ারি আরও ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর থেকে এই রদবদল নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এই রদবদল একটি রুটিন প্রক্রিয়া, কিন্তু জাতীয় নির্বাচনের পরে পরে বাহিনীতে ২ দফায় রদবদল নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট মহলে এই নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। বিশেষ করে মুহাম্মদ ইউনূসের আমলে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একটি পক্ষের সঙ্গে সরকারের দূরত্ব ছিল ওপেন সিক্রেট। বাহিনীতে ইউনূসে যারা ঘনিষ্ঠ ছিলেন তাদের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে। কাগজে কলমে তারা চাকরিতে বহাল থাকলেও তাদের এমন জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে যেগুলিকে বলা হয় পানিশমেন্ট পোস্টিং। আবার সেনাবাহিনীর এমন বদলির সঙ্গে বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলির প্রভাবের সঙ্গে সম্পর্ক আছে কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সেনা সংশ্লিষ্টরা মনে করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে পরে যেভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট ঢেলে সাজাচ্ছেন, তাতে একটি বিষয় পরিষ্কার,
বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে তিনি সেনাবাহিনীর হ্রাস শক্ত হাতে ধরার ইঙ্গিত দিচ্ছেন, আর তিনি সেটা করছেন ইউনূস প্রশাসনের ঘনিষ্ঠদের বাদ দিয়ে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশাসনিক এবং নীতি নির্ধারণী পর্যায়ে সেনাপ্রধান বা চিফ অফ আর্মি স্টাফ বাহিনীর সর্বোচ্চ পদ। আরও একটি গুরুত্বপূর্ণ পদটি হল কোয়ার্টার মাস্টার জেনারেল বা কিউএমজি। সর্বশেষ রদবদল অনুযায়ী এনডিসির কমান্ডেন্ট হিসেবে এতদিন দায়িত্ব পালন করে এসেছেন মুহাম্মদ শাহিনুল হক। তাকে বদলি করা হয়েছে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে। অপরদিকে কিউএমজি দায়িত্ব পালন করে আসা লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ ফৈজুর রহমানকে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডেন্ট হিসেবে বদলি করা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ফৈজুর রহমান কিছুদিন ডিজিএফআইজেতে ছিলেন, তারপর কিউএমজি হিসেবে দায়িত্ব নেন। নতুন সরকারের আমলে লেফটেন্যান্ট জেনারেল রহমানকে কিউএমজি পদ থেকে সরিয়ে এনডিসির কমান্ডেন্ট করা হয়েছে। নতুন কিউএমজি শাহিনুল হক একসময় সিজিএস ছিলেন। তিনি সেনা সদর দফতরের এমজিও হিসেবেও একসময় দায়িত্ব পালন করেন। আরও জানিয়ে দেব, কোটি টাকা ঘুষ নিতেন আসিফ নজরুল। মহা দুর্নীতির দায়ে ফেঁসে যাচ্ছেন উপদেষ্টারা। ঢাকা এবং আশেপাশের এলাকায় বিচারক বদলি দিয়ে আসিফ নজরুল নাকি ৫০ লক্ষ টাকা থেকে ২ কোটি টাকা পর্যন্ত ঘুষ নিতেন। জামিন বাণিজ্য করে আত্মসাৎ করেছেন কোটি কোটি টাকা। আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্য ড ইউনূস তার নিজের নামে তৈরি করেছেন আলাদা একটি ট্রাস্ট। সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে রয়েছে অন্তত ৮টি অভিযোগ। ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ জমা পড়ছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের দুদকের কার্যালয়ে। দায়িত্ব ছাড়ার ১ সপ্তাহের মধ্যে এই উপদেষ্টাদের বিরুদ্ধে এসব লিখিত অভিযোগ জমা পড়েছে। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, যে হারে অভিযোগ আসছে তাতে মনে হচ্ছে অভিযোগের রেকর্ড হবে। অধিকাংশ অভিযোগে অভিযোগকারীর নাম প্রকাশ করেননি, তবে কয়েকটি অভিযোগে অভিযোগকারীর নাম পরিচয় উল্লেখ করেই লিখিত চিঠি দিয়েছেন দুদকে। সাবেক প্রধান উপদেষ্টার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে। গ্রামীণ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ড ইউনূস কিভাবে নিজের নামে একটি ট্রাস্ট তৈরি করে গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ করেছেন। এই অভিযোগে বলা হয়েছে, আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্য ইউনূস তার নিজের নামে একটি ট্রাস্ট করেছেন। ট্রাস্টের একমাত্র কাজ ছিল ইউনূসের পরিবারের দেখাশোনা করা। এইভাবে ড ইউনূস বিপুল পরিমাণ আয়কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়াও প্রধান উপদেষ্টা থাকাকালীন বিদেশে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে সাবেক আইনি উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধেও। তদারকি সরকারের সাবেক এই উপদেষ্টা জামিন বাণিজ্য করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। একটি শিল্প সংস্থার সিইওর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি জালিয়াতির মাধ্যমে ভাই এবং বোনের সম্পত্তি বাজেয়াপ্ত করেন। ছোট বোন তার বিরুদ্ধে মামলা করেন। পিবিআই মামলার তদন্ত করে জালিয়াতির প্রমাণ পায়। আসামির বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। অভিযোগ, আসিফ নজরুল ২০ কোটি টাকার বিনিময়ে আসামিকে জামিন দেওয়ার নির্দেশ দেন। গান বাংলা টেলিভিশনের তাপসেরও মোটা টাকার বিনিময়ে জামিনের ব্যবস্থা করেন আসিফ। গত ১৮ মাসে টাকার বিনিময়ে বহু জামিন করিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এদিকে চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়াল। শনিবার ২৮ ফেব্রুয়ারি রাত ৮:৩০টার দিকে জাতীয় বার্নের নিবিড় পরিচর্যার কেন্দ্রে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডাক্তার শাওন বিন রহমান জানান, রাত ৭টার দিকে নিবিড় পরিচর্যার কেন্দ্রে আইসিইউতে তার মৃত্যু হয়েছে। শরীরে ৮৩% দগ্ধ ছিল, তার ইনহেলেশন ইনজুরি ছিল। এর আগে তার ভাবি নূরজাহান আক্তার, ভাতিজা শাওন, ভাই সামির হোসেন ও তার আরেক ভাবি পাখি আক্তার, বড় ভাই সাখাওয়াত হোসেন মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৬ জনে দাঁড়াল। বাকি ৩ জন চিকিৎসাধীন রয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি। আরও জানিয়ে দেব, ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। এখন ইরানও পাল্টা আঘাত হানছে উপসাগরীয় বিভিন্ন দেশে। এতে শুধু যুদ্ধ নয়, বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতেও বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বের প্রায় ২০% জ্বালানি, তেল ও গ্যাস যায় হরমুজ প্রণালী দিয়ে। এই পথেই চলে বহু দেশের বাণিজ্য, তাই এখানে অস্থিরতা মানে গোটা বিশ্বের বাজারে চাপ। উপসাগরীয় দেশগুলো বড় অর্থনৈতিক কেন্দ্র। এখানে রয়েছে বড় বড় আর্থিক বাজার, বিনিয়োগ ও লাখো প্রবাসী শ্রমিক। এই ব্যস্ত অঞ্চল এখন হামলার মুখে।
বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধ দীর্ঘ হলে শুধু অঞ্চল নয়, বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। এদিকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন যুক্তরাষ্ট্র আকাশ ও সমুদ্রপথে ইরানের ওপর বিস্তৃত হামলা চালিয়ে যাবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এই হামলার লক্ষ্য ছিল তার দেশের জন্য অস্তিত্বগত হুমকি দূর করা। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই অভিযান চলবে বলেও তারা জানিয়েছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরেইন, জর্ডান ও কুয়েতে মার্কিন ঘাঁটির কাছে বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের খবর পাওয়া গেছে। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় ডোনাল্ড ট্রাম্পকে বলেছে এটি আপনার যুদ্ধ নয়। কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দ্রুত উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছেন। এদিকে কাতার, আমিরাত, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের 6 দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে ওই অঞ্চলের 6টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে সেসব দেশে দায়িত্বরত বাংলাদেশের দূতাবাসগুলো। দেশগুলো হল লেবানন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও ইরাক। শনিবার দেওয়া জরুরি বিজ্ঞপ্তি দিয়ে এই 6টি দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সামরিক স্থাপনা থেকে দূরে থাকা, নিরাপদ স্থানে অবস্থান করা, গুজব না ছড়ানো এবং জরুরি কাগজপত্র ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র হাতের কাছে রাখতে বলা হয়েছে। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে এবং বিপদ কেটে না যাওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। এছাড়া জমায়েত বা সভা সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সবকটি দূতাবাসী নিজ নিজ দেশের সরকারের জারি করা নির্দেশনা মেনে চলতে এবং স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নগদ টাকা, পাসপোর্ট, স্থানীয় আইডি কার্ড, স্বাস্থ্য কার্ড বা হেলথ ইন্স্যুরেন্স, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক, শুকনো খাবার ও পানি সবসময় সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কয়েকটি দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারেও বিশেষভাবে সতর্ক করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বর্তমান পরিস্থিতির কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা এবং ভিত্তিহীন সংবাদ প্রচার করা এসব দেশের প্রচলিত আইনের পরিপন্থী, তাই এই ধরনের কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে। লেবাননের বাংলাদেশ দূতাবাস দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চল, বেক্কা ভ্যালি এবং রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল, দাহিয়ে ও এর নিকটবর্তী এলাকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিশেষ সতর্কতার সঙ্গে চলাফেরা করতে বলেছে। এছাড়া রাতে চলাচল না করা, সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।